শুরু হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের রচনা ঘনাদা সিরিজের প্রথম গল্প মশা। গল্পটাই আগে বলবো না যার মুখে গল্পটা শোনা সেই ঘনশ্যাম দার বর্ণনা দেব, বুঝে উঠতে পারছি না। গল্পটা কিন্তু ঘনশ্যাম দা সংক্ষেপে ঘনাদার সঙ্গে এমনভাবে জড়ানো যে তার পরিচয় না দিলে গল্পের অর্ধেক রসই যাবে শুকিয়ে। সুতরাং ঘনাদার কথা দিয়েই শুরু করা বোধহয় উচিত। ঘনাদার রোগা লম্বা শুকনো হাড়বার করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব। 35 থেকে 55 যে কোনো বয়সই তার হতে পারে। ঘোড়াদাকে জিজ্ঞেস করলে অবশ্য একটু হাসেন, বলেন, দুনিয়াময় টহলদারি করে বেড়াতে বেড়াতে বয়সের হিসেব রাখার কি আর সময় পেয়েছি। তবে বলে ঘনাদা যে গল্পটা শুরু করেন সেটা কখনো সিপাই মিউটানির, কখনো বা রুশ জাপানের প্রথম যুদ্ধের সময়কার। সুতরাং ঘনাদার বয়স আন্দাজ করা আমরা ছেড়ে দিয়েছি। শুধু এটুকুই মেনে নিয়েছি যে গত 200 বছর ধরে পৃথিবীর হেন জায়গা নেই যেখানে তিনি যাননি, হেন ঘটনা ঘটেনি যা যা তার সঙ্গে কোনো যোগ নেই। কয়েক বছর হলো কেন যে কৃপা করে তিনি আমাদের এই গলিটির ছোট্ট মেসে এসে উঠেছেন তা ঠিক বলতে পারি না। আমাদের ছুটি ছাটার আড্ডায় তিনি যে নিয়মিতভাবে এসে বসেন এও তার অসীম করুণা বলতে হবে। প্রায়ই অবশ্য তিনি ভয় দেখান যে পাত্তারি গুটিয়ে আবার নিরুদ্দেশ হয়ে যাবেন, কিন্তু সাধারণত সেটা মাসের শেষে মেসের খরচের তাগিদা পাওয়ার সময়। বুঝে শুনে কিংবা হতাশ হয়েই তার কাছে তাগাদা করা আমরা ছেড়ে দিয়েছি। ঘনাদা আমাদের আড্ডায় এসে নিয়মিতভাবে সবচেয়ে ভালো আরাম কেদারাটায় বসেন। যার ভাগ্য সেদিন ভালো থাকে তার কাছে সেদিন সিগারেট চেয়ে নিয়ে ধরান। তারপর চোখ বুজে প্রায় ধ্যানস্থ হয়ে থাকতে থাকতে হঠাৎ হয়তো আমাদের কোনো একটা কথায় বেশ একটু উচ্চই স্বরেই হেসে ওঠেন। অপ্রস্তুত হয়ে আমরা তখন তার দিকে তাকাই। ঘনাদা একটু নড়ে চড়ে উঠে বসে সিগারেটের লম্বা টান দিয়ে ঈষৎ বিদ্রুপের স্বরে বললেন, কি কথা হচ্ছিল বন্যা? আমরা লজ্জিতভাবে স্বীকার করি যে সামান্য দামোদরের বাণের কথাই আমরা আলোচনা করছিলাম। ঘনাদা আমাদের দিকে এমন করুণা মিশ্রিত অবজ্ঞার সঙ্গে তাকান, মনে হয় আমার দামোদরের বাণে আমাদের নিজেদেরই ভেসে যাওয়া ভালো ছিল। তারপর জিজ্ঞাসা করেন, টাইডাল ওয়েভ কাকে বলে জানো? দেখেছো কখনো সে প্রলয়ের ঢেউ যাকে বলে সমুদ্র জলোচ্ছ্বাস? সংকুচিতভাবে স্বীকার করি যে নামটা জানলেও ব্যাপারটা সম্বন্ধে নিজের কোনো অভিজ্ঞতা নেই। ঘনাদা হেসে বললেন, কেমন করে আর থাকবে? তাহলে শোনো, তখন মুক্তোর ব্যবসা করব বলে তাহিতি দ্বীপে গিয়ে উঠেছি। ঘনাদার সেই সুদীর্ঘ চিত্তাকর্ষক গল্প থেকে জানা যায় যে কী করে এই রকম থেকে টাইটেলের মাথায় একবেলায় তাহিতি থেকে একেবারে ফিজি দ্বীপে গিয়ে তিনি উঠেছিলেন। এই গল্প শোনার পর আমাদের অবস্থা কি হয় তা বলাই বাহুল্য। দিন দুপুরে সূর্যের সামনে মিটমিটে লণ্ঠনের মতো আর কি। ঘনাদার ভয়ে আমরা অত্যন্ত সাবধানে কথাবার্তা বলতে হয়, কিন্তু আটঘাট বেঁধে যতই কিছু বলি না কেন ঘনাদার হাত থেকে নিষ্কৃতি নেই। দেখা যায় ঠিক তিনি টেক্কা দিয়ে বসেই আছেন। হয়তো কথায় কথায় কে বলেছে যে আজকাল অনেকেরই চোখে চশমা, চোখের জোর আর বেশি বড় নেই। ঘনাদা তার মার্কামার হাসিটি হেসে অমনি গিয়ে উঠলেন একেবারে অ্যান্ডিস পাহাড়ের চূড়োয়, পৃথিবীর সব থেকে বড় পাখি কন্ডর শকুনের বাসার খোঁজে। হ্যাঁ, চোখের জোর দেখেছি বটে সেবার। অ্যান্ডিস পাহাড়ের ওপর পথ হারিয়ে ফেলেছি, শীত প্রায় জমে যাওয়ার জোগাড়। সঙ্গে একজন আর্জেন্টাইন শিকারী আর বড়োয়া জাতের এক 6.5 ফুট লম্বা রেড ইন্ডিয়ান গাইড। সন্ধে হয় হয়, আর খানিকক্ষণের মধ্যে পথ না খুঁজে পেলে এই পাহাড়ের ওপরেই বরফে চাপা পড়ে মরতে হবে। এমন সময় আমাদের চূড়ার নিচেকার খানিকটা মেঘ একটু ফাঁক হয়ে গেল, কিন্তু 12,000 ফুটের ওপর থেকে সেই ফাঁক দিয়ে কি আর দেখা যাবে? কিন্তু তখনও বড়রা, যাতে তীক্ষ্ণ দৃষ্টির কথা তো জানো না, হাত দুটো দূরবীনের মতো করে সে একেবারে চোখের সামনে ধরলো। তারপরে বললে, ব্যাস, আর ভয় নেই। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভয় তো নেই, কিন্তু কি দেখতে পেলে তুমি? সে হেসে বলল, কেন, ওই তো নিচে শিকারীদের তাঁবু ফেলা হয়েছে। বড় একটা কুকুর নিয়ে লাল কোট পরে এক শিকারী এইমাত্র তাঁবুতে ঢুকলো। শুনে তো আমি অবাক। ঘনাদার কথা শুনে আমরা ততোধিক অবাক হয়ে বললাম, 12,000 ফুট থেকে একবারে নিচে লাল রঙের কোট পর্যন্ত দেখা গেল? তা না হলে আর চোখের জোর কিসে? শকুনের চোখ কি কম জানো? 2 মাইল ওপর থেকে ভাগাড়ের গরুর লাশের ওরা দেখতে পায়। এই বড়রা শিকারের চোখ তেমনই।
এরপর আমরা যে নির্বাক হয়ে গেলাম তা বলাই বাহুল্য। প্রায় নির্বাক হয়েই আজকাল থাকি। এর ভিতর সেদিন কি থেকে বুঝি মশার প্রসঙ্গ উঠে পড়েছিল। ঘনাদা তখনও এসে পৌঁছননি, তাই বোধহয় আমাদের অতটা সাহস। তাছাড়া ভেবেছিলাম যে সামান্য মশা মারবার ব্যাপারে ঘনাদা তার কামান টাকা প্রয়োজন করা বোধ করবেন না। কিন্তু ভুল ভাঙতে আমাদের দেরি হলো না। বিপিন সবে তাদের গায়ে কীভাবে মশা মারার ব্যবস্থা হচ্ছে সে কথা তুলেছে, হঠাৎ দরজায় ঘনাদারা বেরো। কী কথা হচ্ছিল? আমরা অত্যন্ত সংকুচিত হয়ে বলি, না এমন কিছু নয়, এই মশা মারবার কথা বলছিলাম আর কি। বিপিন তাড়াতাড়ি আরাম কেদারাটা ছেড়ে সসম্মানে ঘনাদার জন্য জায়গা করে দেয়। ঘনাদা তাতে সমাসীন হয়ে শিশিরের কাছে একটা সিগারেট চেয়ে নিয়ে ধরিয়ে বলেন, ওহ মশা! আমরা কতকটা আশ্বস্ত হই। যাক, ঘনাদার দৃষ্টি তাহলে মশা পর্যন্ত পৌঁছাবে না। কিন্তু পর মুহূর্তেই বোমা ফাটলো। সে যে বোমা নয়, একেবারে অ্যাটমি। হ্যাঁ, মেরেছিলাম একবার একটা মশা। আমরা স্তম্ভিত। ঘনাদার মশার প্রসঙ্গ বাদ দিতে চান না দেখে নয়, স্তম্ভিত তার এই অবিশ্বাস্য বিনয়ে। মশাই যদি মারতে হয় তাহলে ঘনাদা মাত্র একটি মশা মারবেন, এ যে কল্পনাও করা যায় না। শিশির সাহস করে বলেই ফেলল, একটি মশা মেরেছিলেন? হ্যাঁ, একটি মাত্রই মশা জীবনে মেরেছি। আমাদের হতবুদ্ধি করেই ঘনাদা বললে চললেন, মেরেছি 1939 সালের 5ই অগাস্ট শাখালিন দ্বীপে। আমরা ফ্যাল ফ্যাল করে তার দিকে চেয়ে আছি দেখে একটু চুপ করে থেকে আবার বললেন, শাখালিন দ্বীপের নাম শুনেছ? কিন্তু কিছুই জানো না কেমন? দ্বীপটা জাপানের উত্তরে সরু একটা করাতের মতো উত্তর দক্ষিণে লম্বালম্বি হয়ে পড়ে আছে। তার দক্ষিণ দিকটা ছিল জাপানিদের আর উত্তরটা রাশিয়ার। সেই দ্বীপের পূব দিকের সমুদ্রকূলে যখন অ্যাম্বার সংগ্রহ করার একটা কোম্পানির হয়ে কাজ করছি, এমন অখাদ্য পাণ্ডববর্জিত জায়গা দুনিয়ায় আছে কিনা সন্দেহ। বছর অর্ধেক সেখানে মুষলধারে বৃষ্টি পড়ে, আর বাকি অর্ধেক বরফে সব জমে যায়। তার উপর আছে ভীষণ তুষার ঝড় আর গাঢ় জমাট কুয়াশা। কোনো রকমের দামি কিছু অ্যাম্বার সংগ্রহ করে শ্যামুখ আর হব না, এই ছিল মতলব। কিন্তু সে আশায় ছাই পড়ল। আমাদের কোম্পানির তানলিন নামে এক চীনা মজুর একদিন সকালে হঠাৎ নিরুদ্দেশ। তার সঙ্গে এ পর্যন্ত যা অ্যাম্বার জোগাড় হয়েছিল সেই মহামূল্য থলিটাও। শাখালিন দ্বীপটি তো নেহাত ছোটোখাটো নয়, তার বেশিরভাগ আবার জঙ্গল আর পাহাড়। সেসব পাহাড় জঙ্গলের অনেক জায়গায় মানুষের পায়ের চিহ্নই পড়েনি। সুতরাং এই দ্বীপে কাউকে খুঁজে বার করা সোজা নয়। তবে একটা আশার কথা ছিল এই যে, অ্যাম্বারের মতো দামি রত্ন চুরি করে শাখালিন দ্বীপে লুকিয়ে থেকে কারোর লাভ নেই। সে চোরাই মাল বেচতে তাকে কোনো বড় সভ্য দেশে যেতেই হবে। আর শাখালিন দ্বীপ ছেড়ে এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে কাউকে যেতে হলে প্রধান শহর আলেকজান্দ্রোভাসকে আর ভ্লাদিভস্টকের স্টিমার না ধরে উপায় নেই। অক্টোবরের পরে অবশ্য সমুদ্র জমে বরফ হয়ে যায়, তখন লুকিয়ে কুকুর টানা স্লেজে করে পালানো সম্ভব। কিন্তু প্রধান স্টিমার ঘাটায় কড়া নজর রাখবার ব্যবস্থা করলে তার আগে চোর কিছুতেই শাখালিন থেকে বেরোতে পারবে না। অক্টোবর পর্যন্ত তাকে খুঁজে বার করবার সময় অন্তত আমরা পাবো। বেতারে আলেকজান্দ্রোভস্ক এর পুলিশের কাছে সমস্ত খবর পাঠিয়ে আমি ও আমাদের ক্যাম্পের ডাক্তার মিস্টার মার্টেন দুজন কুলি নিয়ে তানলিনের খোঁজে বেরিয়ে পড়ল। কয়েকদিন জলা জঙ্গলে ঘুরে ঘুরে যখন প্রায় হতাশ হয়ে উঠেছি, তখন হঠাৎ ভাগ্যক্রমে একটা হদিশ পেয়ে গেল। টিয়ারা পাহাড়ের কাছে সেদিন সন্ধ্যায় আমরা তাঁবু ফেলেছি। ওখানকার আদিম গিলিয়াক জাতির এক শিকারির কাছে সন্ধ্যেবেলায় এক উড়ো খবর পেয়েছিলাম যে এই দিক থেকে একজন চীনাকে যেতে দেখা গেছে। কিন্তু তখনও পর্যন্ত সেই খবরে বিশ্বাস করার মতো কোনো প্রমাণ পাইনি। রাত্রে তাঁবুর মধ্যে ঘুমানোর একরকম অসম্ভব। শাখালিন দ্বীপে বড় হিংস্র জানোয়ার বলতে শুধু ভাল্লুক ছাড়া আর কিছু নেই। সাধারণত তারা মানুষকে আক্রমণ করে না, কিন্তু দিনে মাছি ও রাত্রে মশা যা আছে তা হিংস্র জানোয়ারকে হার মানায়। আমি আর মিস্টার মার্টেন তাই কোনো রকম ঘুমাতে না পেরে তখন বাইরে এসে দাঁড়িয়ে গল্প করছি। হঠাৎ চমকে উঠে বললাম, দেখেছেন মিস্টার মার্টিন? মিস্টার মার্টিনের দৃষ্টিও সেদিকে গেছে। অবাক হয়ে তিনি বললেন, হ্যাঁ, বেশ জোরালো আলো মনে হচ্ছে। এই জনমানবহীন জায়গায় ওরকম আলো আসছে কোথা থেকে? ভূতুরে ব্যাপার নাকি?
খানিকক্ষণ লক্ষ্য করে বললাম, না, ভুতুড়ে নয়, বেশ স্বাভাবিক ব্যাপার। দূরের ওই পাহাড়ের ঢিবিটার পেছনে নিশ্চয়ই কোনো একটা বাড়ি আছে, ও আলো সেখান থেকেই আসছে। মিস্টার মার্টিন অবাক হয়ে বললেন, কিন্তু এখানে শখ করে এরম বাড়ি করবে কে? গিলিয়াক, ওরক বা টুঙ্গুস জাতির অসভ্য শিকারী ছাড়া এই অঞ্চলে তো কেউ আসে না। এদিকে কোনো খনি ইদানিং হয়েছে বলেও জানি না। ব্যাপারটা সম্বন্ধে কৌতূহল যত বেশি হোক, সন্ধান নেওয়ার জন্য সকাল পর্যন্ত আমরা নিশ্চয় অপেক্ষা করতাম। কিন্তু সেই মুহূর্তে রাত্রির স্তব্ধতা হঠাৎ এক অমানসিক চিৎকারে যেন বিদীর্ণ হয়ে গেল। একবার আমি ও মিস্টার মার্টিন দুজনে দুজনের মুখের দিকে চাইলাম। তার ভেতর থেকে টর্চটা বের করে এনে কোথাও কোথাও কোনো কথা না বলেই বেরিয়ে পড়লাম। একেবারে নিরস্ত্র যে আমরা ছিলাম তা বোধহয় নয়। দুজনের কোমর বন্ধে পিস্তলাটা ছিল। যে পাথরে ঢিবিটার পেছন থেকে আলো দেখা যাচ্ছিল সেটা খুব বেশি দূর নয়, প্রায় 3-4 গজ হবে। ঢিবিটার পাশ দিয়ে ঘুরে যাওয়ার পরই দেখা গেল আমাদের অনুমান ভুল হয়নি। একটা মাঝারি গোছের বাড়ির একটা জানলা থেকে উজ্জ্বল আলোটা দেখা যাচ্ছে। আশ্চর্যের কথা এই যে অমানুষিক যে চিৎকার আমরা শুনেছিলাম তা একেবারে উঠেই আবার স্তব্ধ হয়ে গেছে। চারিধার এমন শান্ত যে দুজনে একসঙ্গে শব্দ না শুনলে মনের ভুল বলেই সেটা গণ্য করতাম। বাড়িটার কাছে এসে তখন আমরা বেশ একটু ফাঁপড়ে পড়েছি। এখন করা যায় কি? অজানা জায়গায় সম্পূর্ণ অপরিচিত একটা বাড়িতে হঠাৎ মাঝরাতে এসে ডাকাডাকি করাটা মোটেই সুবিধের হবে না, তা বুঝতে পারছিলাম। কিন্তু ফিরে যাওয়া তো তখন আর যায় না। যে জানলাটা দিয়ে আলো আসছিল সেখানে গিয়ে সাবধানে একবার উকি দিলাম। মস্ত বড় একটা ঘর, মিউজিয়াম যেমন থাকে অনেকটা সেই রকম। প্রকাণ্ড একটা কাছে ঘেরা টেবিল ঘরটার মাঝখানে বসানো। সে কাজের ভিতরে কি আছে দেখতে পেলাম না। লোকজনও কেউ সেখানে নেই, এত রাতে থাকবারও কথা নয়। সেখান থেকে সরে এসে দরজায় ধাক্কা দেবো কিনা ভাবছি, এমন সময় পেছন থেকে সরু অথচ তীক্ষ্ণ কণ্ঠে ইংরেজিতে এক আদেশ শুনলাম, প্রাণে বাঁচাতে চাও তো হাত তোলো। চমকে ফিরে তাকিয়ে দেখি বেটে গাছের জোয়ান একটি লোক আমাদের দিকে পিস্তল উঁচিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে লম্বা চওড়া জমদূতের মতো চেহারার এক প্রহরী, তারও হাতে পিস্তল। ব্যাপারটা বেশ নাটকীয় হয়ে জমে উঠেছিল বটে, তো শেষ পর্যন্ত পরস্পরের পরিচয় পাওয়ার পর সব আবার থিতিয়ে সহজ হয়ে গেল। পিস্তল হাতে যিনি আমাদের হাত তুলতে বলেছিলেন জানতে পারলাম তিনি মিস্টার নিশিমারা নামে একজন জাপানি কীটতত্ত্ববিদ। শাখালিনের কীটপতঙ্গ নিয়ে গবেষণা করবার জন্য এই ঘাঁটিটি বসিয়েছেন। আমরা কি উদ্দেশ্যে তার বাড়িতে হানা দিয়েছিলাম শোনবার পর লজ্জিত হয়ে তিনি আমাদের কয়েকদিন তার ওখানে থেকে তার কাজকর্ম দেখে যেতে অনুরোধ করলেন। সঙ্গে সঙ্গে এ আশ্বাসও দিলেন যে পলাতক চীনা মজুরের সন্ধান তার লোকজনের মারফত তিনিই করিয়ে দেবেন। এই অঞ্চল তার একরকম হাতের মুঠোয়। তার লোকজনেরা হাত এড়িয়ে কারোর পালাবার ক্ষমতা নেই। কথাটা যে কতখানি সত্যি একদিন পার না হতেই বুঝতে পারলাম। পরের দিন সকালেই মিস্টার নিশিমারা তার গবেষণাগার আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে অনেক কিছু বুঝিয়ে দিলেন। সাধারণ কীটতত্ত্বের গবেষণা তিনি যে করেন না তার ল্যাবরেটরি নানা বিভাগ দেখেই তো অবশ্য বোঝা যায়। শুধু পর্যবেক্ষণ নয়, কীটপতঙ্গ লালন পালন ও পরিবর্ধন করবার জন্য রাসায়নিক ও বৈদ্যুতিক নানা যন্ত্রপাতি ও উপাদান উপকরণ তার বিরাট ল্যাবরেটরিতে আছে। মিস্টার মার্টিন এক সময় তাকে জিজ্ঞাসা করলেন, পোকামাকড়ের ভেতরে মশাই দেখছি আপনার গবেষণার প্রধান বিষয়। মিস্টার নিশিমার একটু হেসে বললেন, তাতে আশ্চর্য হওয়ার কিছু আছে? মানুষের সভ্যতার মশাই হচ্ছে সব থেকে বড় শত্রু। এই শাখালিন দ্বীপ থেকে শুরু করে সমস্ত পৃথিবীতে শুধু ম্যালেরিয়ার বাহন হিসেবে মশা কি পরিমাণ ক্ষতি প্রতিনিয়ত করছে ডাক্তার হিসেবে আপনার নিশ্চয়ই অজানা নয়। মিস্টার মার্টিন বললেন, কিন্তু আপনার গবেষণাগারে তো দেখছি মশার লালন পালনই হলো আসল কাজ। এর দ্বারা ম্যালেরিয়ার কি প্রতিকার হবে বুঝতে পারছি না। নিশিমারা আবার এসে বললেন, না বুঝবারই কথা। শুধু মশা মেরে নয়, মশা যাতে আর ম্যালেরিয়ার বাহন না হতে পারে সেই চেষ্টা করে আমি ম্যালেরিয়ার সমস্যা নতুনভাবে সমাধান করতে চাই। আমাদের একটু অবাক হতে দেখে তিনি বললেন, মশা কি করে রোগের জীবাণু ছড়ায় আপনাদের নিশ্চয়ই জানা আছে। তার মুখে একটা ডাক্তারি যন্ত্রের বাক্স বললেই হয়। গায়ের ওপর বসে প্রথম একটি যন্ত্রে সে চামড়া ফুটো করে, তারপর আরেকটি যন্ত্রে মুখের লালা সেখানে লাগিয়ে দিয়ে আমাদের রক্ত যাতে চাপ না বেঁধে যায় তার ব্যবস্থা করে।
এরপর তৃতীয় যন্ত্র নল দিয়ে সে রক্ত শুষে নেয়। আমাদের শরীরে যে রোগের জীবাণু ঢোকে সে তার ওই দ্বিতীয় যন্ত্রের লালা থেকে। মশার জন্মের পর যদি কোনো উপায়ে তার লালার এমন রাসায়নিক পরিবর্তন করে দেওয়া যায় যে বিষাক্ত ম্যালেরিয়ার জীবাণু তার ভেতরে বাঁচতেই পারবে না, তাহলে মশার হাজার কামড়ালেও আর আমাদের ভয় নেই। আমার গবেষণাগারে মশার লালা পরিবর্তনের সেই চেষ্টাই আমি করছি। বিশ্বাস করি না করি, নিশিমারার কথার প্রতিবাদ কিছু করিনি। সমস্ত গবেষণাগারটা আমাদের কাছে তখনও কেমন রহস্যময় মনে হচ্ছে। আগের রাত্রের সেই অমানসিক চিৎকারের শব্দের কথা তখনও ভুলতে পারিনি। নিশিমারাকে জিজ্ঞাসা করায় তিনি সেটা কোনো বন্যজন্তুর আওয়াজ বলে হেসে উড়িয়ে দিয়েছিলেন বটে, কিন্তু মনে হয়েছে তিনি যেন কিছু গোপন এড়িয়ে যাচ্ছেন। সেই গোপন রহস্য যে কি, সেদিন রাত্রেই সেটা টের পেলাম। নিশিমারা আমাদের যত্ন আতিথ্যের কোনো ত্রুটি করেননি। রাত্রের খাওয়া দাওয়া সেরে আমরা যখন আমাদের জন্য নির্দিষ্ট ঘরটিতে শুতে এসেছি, হঠাৎ মিস্টার মার্টিন বললেন, এরই মধ্যে শুয়ে কি হবে, আসলে একটু বাইরে ঘুরে আসি। তার কথায় রাজি হয়ে বাইরে বেরোতে গিয়ে অবাক হয়ে গেলাম। আমাদের ঘরের দরজা বাইরে থেকে বন্ধ। এর মানে? মিস্টার মার্টিন অত্যন্ত চিন্তিতভাবে আমাদের দিকে এগিয়ে গেলেন। মানে ঠিক না বুঝতে পারলেও এই দরজা বন্ধ করার পেছনে যে কোনো শয়তানি মতলব আছে সে বিষয়ে কোনো সন্দেহ তখন আর আমাদের নেই। কিন্তু এত সহজে আমরা হার মানব কেন? ছাদের কাছে হাওয়া চলাচলের একটা ছোট ভেন্টিলেটর ছিল। কোনো রকমে তারই পাল্লা ভেঙে দুজনে সেখান দিয়ে গলে বাইরে গিয়ে নামলাম। ঘুটঘুটে অন্ধকার রাত্রি। শুধু ল্যাবরেটরি একটা ঘরে তখনও আলো জ্বলছে। সন্তর্পণে সেই ঘরটার পেছনে একটা জানলার ধারে গিয়ে দাঁড়াবার আগেই সেই কালকের রাতের মতো রক্ত জল করা আর্তনাদ শুনতে পেলাম। সে আর্তনাদ শোনার সঙ্গে সঙ্গেই আমরা জানলা বেয়ে ঘরের ভেতর লাফিয়ে পড়েছি। তো এ কি ব্যাপার? যার খোঁজ আমরা বেরিয়েছি সে তানলিনই মেঝের ওপর লুটিয়ে পড়ে অসীম যন্ত্রণায় কাতরাচ্ছে। তার একপাশে কাল রাতে যাকে দেখেছিলাম সেই যমদূতের মতো কাফ্রি প্রহরী দাঁড়িয়ে, আর অন্য পাশে ফাঁপা এক কাচের মোটা নলের জিনিস হাতে করে মিস্টার নিশিমারা। ব্যাপার কি মিস্টার নিশিমারা? বেশ একটু উত্তেজিতভাবেই জিজ্ঞাসা করলাম। মিস্টার নিশিমারা আমাদের দেখে রাগে বিস্ময়ে খানিকক্ষণ কথাই বলতে পারলেন না। তারপর অনেক কষ্টে নিজেকে সামলে বললেন, আমার আতিথেয়তার ওপরে একটু বেশি অত্যাচার করছেন নাকি আপনারা? এই ঘরে আসতে আপনাদের কেউ অনুমতি দিয়েছে? কেউ দেয়নি। এখন বলুন এখানে কি হচ্ছে? মিস্টার নিশিমারা অদ্ভুতভাবে হেসে বললেন, যা হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। এই লোকটাকে সাপে কামড়েছে, তারই চিকিৎসা করছিলাম। মিস্টার মার্টিন তখনও মেঝে বসে তানলিনকেই পরীক্ষা করছে। তিনি মুখ তুলে কঠিন স্বরে বললেন, এ তো মারা গেছে, আর সাপেও কি কামড়ায়নি। বলুন কি করেছেন একে? কি করেছি জানতে চান? ঋষিমারা কখন এর মধ্যে কোথা থেকে একটা পিস্তল হাতে নিয়ে লক্ষ্যই করেনি। সেইটা আমাদের দিকে উঁচিয়ে ধরে তিনি বললেন, বেশ, সেই কথাই বলবো তাহলে শুনুন। পৃথিবীর সবচেয়ে আশ্চর্য আবিষ্কারের কথা শুনে মরার সৌভাগ্য আপনাদের হোক। আপনাদের টানলেন সাপের কামড়ে মারা যায়নি, মারা গেছে মশার কামড়ে, সামান্য একটা মশার কামড়ে। নিশিমারা তীক্ষ্ণ উচ্চ অট্টহাস্যে আমাদের স্তম্ভিত করে আবার বলতে লাগলেন, বিশ্বাস করতে পারছেন না ব্যাপারটা কেমন? কোনো ভাবনা নেই, এক্ষুনি প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে বলে যাই, শুনুন। মশার লালার রাসায়নিক পরিবর্তনের কথা যা বলেছিলাম মনে আছে তো? সেই পরিবর্তন আমি সত্যিই করেছি। ডিম থেকে শুরু করে মশা যখন সামান্য জলের পোকা হয়ে থাকে তখন পর্যন্ত তার উপর নানা প্রক্রিয়া চালিয়ে মশার লালার এমন রাসায়নিক পরিবর্তন আমি ঘটিয়েছি যে সাপের বিষের চেয়েও সে লালা মারাত্মক হয়ে উঠেছে। কাল রাত্রে যে চিৎকার শুনেছিলেন সে এমনই একজনের ওপর মশার কামড়ের প্রতীক্ষার ফল। তানলিনের অবস্থা তো সামনেই দেখতে পাচ্ছেন। এইবার আপনার পালা। নিশিমারার ইঙ্গিতে সেই যমদূত তখন মিস্টার মার্টিনকে অবলীলাক্রমে তুলে ধরেছে। তার দিকে এগিয়ে গিয়ে নিশিমারা বললেন, এই কাচের নল দেখছেন? এর ভেতরে একটি মাত্র বিষাক্ত মশা ভরা আছে। এই একটি মশা কিন্তু এখনো আপনাদের জনবিষেক জোয়ানকে অনায়াসে পরপারে পাঠিয়ে দিতে পারেন। আপনি বিজ্ঞানের পীঠস্থান, সভ্য মার্কিন মুলুকের লোক, তাই আপনাদের দুই বন্ধুর মধ্যে বিজ্ঞানের পরীক্ষায় প্রাণ দেওয়ার গৌরব আমি আপনাকেই দিতে চাই। বেশ কিছু আপনাকে বেশ বেশি কিছু আপনাকে করতে হবে না।
এই নলটি এমন কায়দায় তৈরি যে গায়ে চেপে ধরার সঙ্গে সঙ্গে সামনের ঢাকনাটা ভিতর দিয়ে খুলে যায়। হিংস্র মশাটাও উড়ে এসে কামড়ে দিতে দেরি করে না। সমস্ত মাথার ভিতরটা কেমন ঝিমঝিম করছিল, মনে হচ্ছিল আর যেন দাঁড়াতে পারবো না। কিন্তু তারই মধ্যে হঠাৎ মরিয়া হয়ে সজোরে একটা ঘুষি মারলাম। নিশিমারা আচমকা ঘুষি খেয়ে ছিটকে পড়লেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে কাচের নলটা মেঝে আছড়ে পড়ে চুরমার হয়ে গেল। তারপর যে ব্যাপারটা ঘটলো তা বর্ণনা করা যায় না। কল্পনা করো যে ভাঙা নল থেকে বেরিয়ে সেই সাক্ষাৎ সমন ঘরের ভিতর উড়ে বেড়াচ্ছে, আর চারজন মানুষ উন্মাদ হয়ে তাকে এড়িয়ে ঘর থেকে পালাবার চেষ্টা করছে। ঘরের মাঝখানে আবার তানলিনের মৃতদেহ। কোনো রকমে দরজার কাছে পৌঁছে খিলটা খুলে বেরোতে যাব, এমন সময় সেই বিশাল কাফরি বাঘের মতো আমার ঘাড়ের ওপর এসে পড়ল। এবার আর বুঝি আশা নেই। মশাটা ঠিক আমার নাকের কাছে একবার ঘুরে গেল, আর তারপরেই সেই কাফরি একসঙ্গে 5টা রেলের ইঞ্জিনের মতো চিৎকার করে আমার ঘাড়ের ওপর নেতিয়ে পড়ে গেল। বুঝলাম মশার দংশন জ্বালার সঙ্গে সব জ্বালা তার জুড়িয়েছে। কিছু ভাববার আর সময় নেই। উঠে পড়ে আবার পালাতে যাচ্ছি, এমন সময় দেখি মিস্টার নিশিমারা জুসুৎসুর প্যাচে মিস্টার মার্টিনকে চিৎ করে ফেলে দিয়েছেন, আর মশাটা ঠিক তার মাথার কাছে ঘুরছে। ছুটতে গিয়ে এক হাঁচকা টানে মিস্টার মার্টিনকে খানিকটা সরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নিশিমারার আর্তনাদ শোনা গেল। মশাটা ঠিক তার গালের ওপর গিয়ে বসেছে। এবার আর এক মুহূর্ত দেরি হলো না। আমার প্রচণ্ড এক চাপড় গিয়ে পড়ল নিশিমারার গালে। মশা আর নিশিমারার ভবলীলা একসঙ্গে সাঙ্গ হয়ে গেল। মশা মারবার পরিশ্রমেই যেন হাঁপিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ঘনাদা বললেন, জীবনে তারপর আর মশা মারতে প্রবৃত্ত হই।